নববর্ষের দিনেই সকাল সকাল পেলাম সিদ্ধিদাতা গণেশের দর্শন। তো ঠাকুর দর্শন করে আমার সারাটা দিন শুরু করলাম। আর কি কি করলাম নববর্ষে জাপানে, সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু সবাই ব্লগটাকে এন্ড অবধি দেখো আর আমার পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো পয়লা বৈশাখ, রবিবার। আর দেখো এখনো আমি সেই ঘুমাচ্ছি। আসলে তেমন কোনো কাজই নেই, তাই অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘড়িতে এখন বাজছে ওই 11টা 15 মতো। উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এই জানালা দরজাগুলো সব খুলে দিচ্ছি। এই নববর্ষটাও বাড়িতে আমার একা একাই কেটে গেল, কেননা আজকেও ছিল আমার বরের কাজ। তো ও তো সকালবেলা উঠেই ডিউটিতে চলে গেছে, আর রান্না বান্না ঘরের কাজ তেমন কোনো কিচ্ছু নেই, যার জন্যই আমি এত একটু বেলা অবধি ঘুমালাম। তো ব্যাস, দরজা খুলে আগে সুন্দর মতো পর্দাগুলো ঠিক করে নিয়ে এখন চলে আসলাম বিছানাটা গুছাতে। প্রায় 2 বছর তো এই বিছানা গুছানোর আমার কাজই ছিল না, কারণ তখন আমরা নিচে ফুতন পেতে শুতাম। এখন খাট হওয়াতে এই বিছানা গোছানোর আরেকটা এক্সট্রা কাজ আমার লিস্টে এসে জুড়েছে। তবে আমার কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। একটু সেই বাড়ির কথা মনে পড়ে যে বাড়িতে ঘুম থেকে উঠলে সবার আগে বিছানা তুলতাম। সেই অভ্যাসটা যেন 2 বছরে কোথায় হারিয়ে যাচ্ছিল, এখন যেন সেটাকে আবার খুঁজে পেয়েছি। রান্না বান্না আজকে কিছুই নেই, কেননা আগের দিনই প্রিয়মার প্রসেনজিৎ দা এসেছিল। তো সেদিনকে আমি অনেকগুলো করে রান্না করে রেখেছিলাম, যেগুলো সবই অনেকটা করে রয়ে গেছে। তাই আজকে আর কোনো রান্নার ঝামেলা নেই। তাই ভাবলাম ফ্রেশ হয়ে ঘরে যখন কাজ নেই, সামনের রোড সাইড স্টেশনটা থেকে গিয়ে কিছুটা সবজি নিয়ে আসি। আর বেশ মনটা ফুরফুরে লাগছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব সুন্দর রোদ উঠেছিল সেদিনকে। দূরে আমি সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি, ওখান থেকে দেখতে পাচ্ছি ওই দোকানগুলোর সামনে একটা স্টল মতো বসেছে। তো মাঝে মধ্যে এখানে নানান ধরনের জিনিসের স্টল বসে, সেটা খাবার হোক নানান ধরনের জিনিসের হোক। তো আজকে গিয়ে দেখি কিসের স্টল। দেখে তো মনে হচ্ছে যতদূর ওই ঘর ডেকোরেশনের জিনিসপত্র বা ব্যাগ বা নানান ধরনের অ্যাক্সেসরিজের শপ। তো আগে যাই, সবজি বাজারটা করে নিই, তারপর গিয়ে ভাবছি দোকানটাকে ভালো মতো ঘুরে দেখব। তো এখানে আমি ছাতাটা রেখে দিলাম, ছাতা রেখে নিয়ে নিলাম বাস্কেট নিয়ে এখন চলে যাব দেখি কি কি সবজিপাতি রয়েছে। তো গিয়ে যেটা দেখলাম, বেশ সময়ে ফুলকপি উঠেছে। ফুলকপিটা বেশ ভালো ছিল, ফোটা ছিল না, আর আমার ফুলকপি খেতে বড্ড ভালো লাগে, তাই একটা নিয়ে নিলাম। জাপানে কিন্তু বেগুনেরও প্রচণ্ড ভ্যারাইটি রয়েছে। সাদা বেগুনও পাওয়া যায়, যেটা এখনও ওঠেনি কিন্তু গরম পড়লে উঠবে। এই বেগুনগুলোর দাম এখন একটু বেশি হলেও আর 1-2 মাস গেলেই যখন একদম বেগুনের ফুল সিজন থাকবে, তখন যা সস্তায় হবে বলার বাইরে। তো এখনও মোটামুটি ভালোই সস্তা। এই 5টা করে মিডিয়াম সাইজের বেগুন 200 এনে দিচ্ছিল, যেটার প্রাইস ইন্ডিয়ান রুপিজে ওই 110 টাকার মতো। তো এক প্যাকেট নিয়ে নিলাম। আর এখানে দেখছিলাম যে সর্ষে পাতা ভালো আছে কিনা। জাপানিজরা কিন্তু সর্ষে পাতা প্রচুর খায়, তবে সর্ষের একদম যে কচি ডোগা সহ পাতাগুলো থাকে, যেটায় ফুলের কড়ি থাকে, সেইগুলোই বেশি খায়। আর এইখানে আজকে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হলো এই খোসা ছাড়ানো পেঁয়াজগুলো। যদিও এই ধরনের পেঁয়াজ বেশি টেকসই হয় না, তাই নিলাম না। আর এখানে এসে আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম, প্রচুর পরিমাণে ধনেপাতা উঠেছে। ধনেপাতা সবসময় ওঠে না, তবে এত উঠেছে দেখে লোভ সামলাতে পারলাম না। যদিও প্রিয়মা আমার জন্য ধনেপাতা নিয়ে এসেছিল, তাও এখান থেকে এক প্যাকেট আমি ধনেপাতা আরও এক্সট্রা তুলে রাখলাম। চলে যাব এখন বিল করতে, কারণ বাইরে রোদ্রের প্রচণ্ড তাপ, তাড়াতাড়ি বাড়ি ফিরবো। জাপানের যে কোনো বড় সুপার মার্কেট বা এই ধরনের একটু মাঝারি ধরনের সুপার মার্কেট, যেখানে খাবার জিনিস পাওয়া যায়, এইসব জায়গায় খাবার গরম করে সাথে সাথে খাওয়ার জন্য কিন্তু সাইডে করে মাইক্রো ওভেনও রাখা থাকে, যাতে মানুষজন সাথে সাথে খাবারটা গরম করে খেতে পারে। বেরোনোর সময় দেখলাম এই সুন্দর সুন্দর ফুলগুলো 150 এনে দিচ্ছিল। সবসময় কিন্তু এত কম দামে এখানে ফুলের বুকে একদমই পাওয়া যায় না। তো 2 ধরনের ছিল, একটা ছিল একটু কড়ি পুরোটা ফোটেনি, আর একটা পুরোটা ফোটা। তার জন্য আমি কি করলাম, একটু কড়ি দেখে নিলাম, তাহলে কি হবে বাড়িতে বেশ একটা সপ্তাহ টানা থাকবে।
দেখো বাইরে বেরিয়েই দোকানটাকে এক্সপ্লোর করতে আমি চলে আসলাম। এইখানে খুব সুন্দর সুন্দর স্কার্ট বিক্রি হচ্ছিল, যে স্কার্টগুলোর ডিজাইন অনেকটা কিন্তু আমাদের দেশের মতো লাগছিল। ইন্ডিয়ায় কিন্তু আমরা এই ধরনের স্কার্ট খুবই দেখে থাকি আর পরিও থাকি। আমার কেমন যেন জামা কাপড়গুলো দেখে মনে হচ্ছিল যে এটা আমাদের কোনো ইন্ডিয়ান জিনিসপত্রের শপ নয়। তো তো এই প্রশ্নটা খুবই মনে ঘুরপাক খাচ্ছিল। তো দোকানটা দেখতে দেখতে যখন মানে জামা কাপড়গুলো এতটাই আমার কাছে প্রচণ্ড রিলেটেবল লাগছিল, একটুখানি আগাতেই আমি যেটা দেখতে পারলাম সেটা একদমই ভাবনার বাইরে। দেখলাম আমাদের দেশে ঠাকুরের সমস্ত ফটো, এখানে ছিল সিদ্ধিদাতা গণেশের ফটো, রাম লক্ষ্মণ সীতার ফটো, প্লাস আরও আমাদের ইন্ডিয়ান যে কালচারাল জিনিসগুলো থাকে, সিঁদুরের যে কৌটোগুলো সুন্দর সুন্দর হস্তশিল্পে, তারপর ছোট ছোট গণেশের নানান ধরনের মূর্তি দেখে আমার মনটা এত ভালো লাগলো বলে বোঝানোর মতো নয়। 2 বছর ধরে এসেছি, কোথাও ভগবান দর্শন আমি পাইনি। তো আজকে কি মনে হলো, সকালবেলা বাড়িতে সবজি থাকা সত্ত্বেও আসলাম বাজার করতে, আর বাজার করতে এসেই পেলাম ভগবানের দর্শন। সত্যি আমার মনটা প্রচণ্ড ভালো লাগছিল, খুশি আরও বেশি লাগছিল যে যাক নতুন বছর শুরুটা আমার সিদ্ধিদাতা গণেশ এর দর্শন দিয়ে শুরু হলো। এইটা যে আমাদের বাঙালিদের কাছে কত বড় একটা জিনিস, সেটা তো সবাই যারা আমার ব্লগ দেখবে বুঝতেই পারবে। এই নববর্ষের দিনেই কিন্তু প্রত্যেকটা দোকানে লক্ষ্মী এবং গণেশের পুজো হয়ে থাকে। শুধু যে ঠাকুরের ফটো বা মূর্তি উঠেছিল তা নয়, অনেক সুন্দর সুন্দর ড্রিম ক্যাচার উঠেছিল, অনেক সুন্দর সুন্দর বেশ অ্যাক্সেসরিজও উঠেছিল, যেগুলো আর কি আমাদের ইন্ডিয়ান হস্তশিল্পেরই নিদর্শন, মানে ইন্ডিয়া থেকে এই জিনিসগুলো সব আনা। তো চায় বলে একটা ব্র্যান্ড এটা, কারণ প্রত্যেকটা জিনিসপত্রের গায়ের ট্যাগের মধ্যে আমি চায় ওই জিনিসটা দেখতে পাচ্ছিলাম, মানে চায়ের যে ট্যাগ। তো চায় বলে হয়তো কোনো শিল্প সংস্থা, সে তাদের থেকেই এই জিনিসগুলো এইখানে আনা, জাপানে এত দূরে আনা আর বিক্রি হবা। তোমরা তো মানে দেখলেই বুঝতে পারবে যে সব আমাদের এগুলো ইন্ডিয়ানই হ্যান্ডমেড জিনিস, ইন্ডিয়ান হস্তশিল্প কুটির শিল্পের সমস্ত জিনিসপত্র। তো বড্ড বেশি ভালো লাগছিল আমার এই জিনিসটা দেখে, মানে এই দোকানটা দেখে। নানান ধরনের ব্যাগ ছিল, আর ওই যে দেখো যেটা বলছিলাম চায় বলে কোনো একটা শিল্প সংস্থা হবে, যেটা ট্যাগ ছিল প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে। আর এই দোকানটাকে ঘিরে মানুষের এত ভিড় ছিল বলার বাইরে, দেখতেই পাচ্ছ যে কত মানুষের ভিড়। প্রাইসও তুলনামূলকভাবে কমই ছিল, তবে দুঃখের বিষয় হলো যে আমার কাছে সব টাকা ফুরিয়ে গেছিলো। আমার কাছে তেমন একটা ক্যাশ ছিল না, প্লাস ব্যাংকেও ছিল না, তার জন্য আমি কিছু নিতে পারিনি। তো বাড়ি এসে দেখো ফুলগুলোকে আমি ফুলদানিতে জল দিয়ে রেখে দিয়েছি। দেওয়ার পর আশা করছি ফুলগুলো বেশ আস্তে আস্তে সুন্দর মতো ফুটবে। তো ফুটলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাড়ি এসে ভাবলাম যে একটু বাঁধাকপি বানিয়ে রাখি, কারণ প্রতিদিন একটা সবজির আইটেম পাশাপাশি আমরা রাখি, সেটা শাক হোক সবজি হোক। তার জন্য চট করে একটুখানি বাঁধাকপি বানিয়ে নিলাম। তো এখানে আমার বাঁধাকপি রান্না একদমই কমপ্লিট, একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খানিকক্ষণ পরে। যেহেতু রান্নাবান্না কোনো স্পেশাল করিনি, যেগুলো আগের দিন ছিল সেগুলোই খেয়েছি, কারণ অনেকটা করে ছিল সব মাছ ডাল, তার মধ্যে বাঁধাকপি করেছিলাম। তাই খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিয়ে বিকেলবেলা আমি একটু বেরিয়েছি ওয়াকিংয়ে। যেহেতু এখন গমের সিজন, দেখো গমের ছড়াগুলো ছাড়া শুরু করে দিয়েছে, আর চারিদিক এখন সবুজে সবুজ হয়ে থাকবে। এই দিনগুলোর জন্য আমি এত অপেক্ষা করি, কারণ শীতের এই 6টা মাস চারিদিক ধুধু করে, সব গাছপালার পাতা ঝরে যায়, সব যেন ঠায় মরা গাছের দাঁড়িয়ে থাকে। তো একদমই দেখতে ভালো লাগে না। তো খুব অধীর আগ্রহে অপেক্ষা করি এই স্প্রিং টাইমটার জন্য, যখন নদীতে বেগ আসা শুরু করে আর নদীর ধারে সাকুরা গাছগুলো ফুলে একদম ভর্তি হয়ে যায়। এতটাই সুন্দর লাগে বলে বোঝানোর বাইরে। তো আমি যাচ্ছি একটা পার্কটা আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূর। তো হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ আমার জগিংও হয়ে যাবে, প্লাস সেইখানে অনেক সুন্দর সুন্দর চেরি ফুল গাছ রয়েছে, যেগুলোর ফুল সবে ফোটা শুরু করেছে। তো সেইগুলোই আমি দেখতে যাব। তো এই পার্কটাতে যেই চেরি ফুল গাছগুলো লাগানো, সেইগুলো হলো ডাবল সাকুরা। এমনি সাকুরায় 5টা মতো পাপড়ি থাকে, কিন্তু এইগুলো হলো সব
সব ডবল সাকুরা, কারণ এগুলোতে অনেকগুলো করে পাপড়ি থাকে, তো দেখতে ফুলটাকে ডবল মনে হয়, তো তার জন্য এটার নাম ডবল সাকুরা। আর এইটা দেখো গ্রিন কালারের সাকুরা বা চেরি ব্লুজম। পিঙ্ক, হোয়াইট তো সবাই সবাই দেখিয়ে থাকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম গ্রিন কালারের সাকুরা। হোয়াইট আর পিঙ্কের মতো কিন্তু এই গ্রিন কালারের ডাবল সাকুরাটাও আমার বড্ড বেশি ভালো লাগে, একটা অন্যরকম আলাদা জিনিস, তাই এটার সৌন্দর্য যেন আমার কাছে খুবই ভালো লাগে। স্প্রিং পড়তে না পড়তেই নানান ধরনের ফুলের বাহার তো শুরু হয়েই গেছে। এই পার্কটা বিশাল বড়, পার্কটার একপাশে রয়েছে টেনিস কোর্ট, যেখানে স্কুলের বাচ্চারা টেনিস খেলে থাকে, আর প্রচুর বড় একটা রানিং ফিল্ডও রয়েছে। আর রানিং ফিল্ডের ওই দিক দিয়ে রয়েছে প্রচুর সাকুরা গাছ। তবে 2 কিলোমিটার হেঁটে আসা কম কথা নয়, হেঁটে এসে আমি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি, তাই বেশ কিছুক্ষণ আমি একটু বসেছিলাম। বেশ সুন্দর মৃদুমন্দ হাওয়া দিচ্ছিল। এই সময়টা টেম্পারেচারটা একটু হাই হলেও গরম তেমন একটা লাগে না। এখন যেরকম 25 ডিগ্রি তাপমাত্রা ছিল, তবে হাওয়ার জন্য একটু ঠান্ডা লাগছিল। তাহলে এখন ঘুরে ফিরে আমি চলে যাব বাড়ি। নববর্ষের দিনটা খুব সিম্পলভাবে কাটলেও ঠাকুরের দর্শন পাওয়াটা আমার কাছে সবথেকে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ভ্লগে।